এই পিটিয়ে মারার সংস্কৃতি সেটাকে বৈধতা দেওয়ার জন্য গুন্ডা দমন নয়, এটা গণতন্ত্র দমন। এটা অত্যন্ত ক্ষতিকর, অত্যন্ত বিপজ্জনক, এবং বাংলা কোনোদিন এই ধরনের ২১শে আইনকে মেনে নেয়নি। নিজের জীবন সম্পর্কে, রিলেশনশিপ সম্পর্কে ডিসিশন নেবার যে তাদের একটা লিবার্টি, রাইট, সেটাকে কিন্তু খর্ব করা হচ্ছে। যে পরিবর্তনের কথা ওরা বলল আর যেটা ঘটছে, এটা সম্পূর্ণ অন্য ছবি। গুন্ডা দমন বিল পেশ করা হলো, বিষয়টাকে কিভাবে দেখছেন? এটা কি এটা কোথাও গিয়ে ওই নাগরিক অধিকার হরণ? একদম একদম এটা মনে, এটা গুন্ডা দমন নয়, এটা গণতন্ত্র দমন। এটা গণতন্ত্র উপরে একটা কুঠারাঘাত। আমি যেটা পড়ছি যে এটাকে তো এখন তো সিলেক্ট কমিটির কাছে পাঠানো হলো, কিন্তু খোলাখুলি বলা হচ্ছে যে আমরা ১ বছর ডিটেনশন উইদাউট ট্রায়াল, মানে ডিটেনশন উইদাউট ট্রায়াল তার কোনো আইনি অধিকার থাকতে পারে না। ডিটেনশন উইদাউট ট্রায়ালটা হচ্ছে যে ভারতবর্ষের আইন আছে সেই আইনের একটা প্রহসন, যেটা নিয়ে ইউএপিএ নিয়ে প্রশ্ন উঠছে, সব নিয়ে প্রশ্ন উঠছে, এনএসএ নিয়ে প্রশ্ন ওঠে। এইটাকেই এটা আইন বানিয়ে দেওয়া, এটা মারাত্মক ব্যাপার। আমার মনে হয় সেটা হচ্ছে যে এই আইনটা এনে শান্তিপূর্ণ গণতান্ত্রিক সাংবিধানিক পদ্ধতিতে যে মানুষের বিরোধিতা করার যে অধিকারটা আছে, যে আন্দোলনের পরিসরটা ছিল, এই পরিসরটাকে সংকুচিত করা, সেই অধিকারটা খর্ব করার একটা চেষ্টা। এটা হচ্ছে প্রথম কথা। এবং দ্বিতীয় যে কথাটা হচ্ছে সেটা হচ্ছে এই গুন্ডা দমন আইনের নামে এটা নিজেই একটা গুন্ডামি। অর্থাৎ আমরা দেখছি আজকে পশ্চিমবাংলায় এটাও হচ্ছে যে কোমরে দড়ি বেঁধে ঘোরানো হচ্ছে। কাউকে একটা অভিযোগ তুললেই সে অপরাধী নয়। অপরাধটা সাব্যস্ত করার একটা আইনি প্রক্রিয়া আছে, সেটা আদালত করে থাকে। কোর্ট অফ ল, রুল অফ ল, এটাকে বাদ দিয়ে কারোর বিরুদ্ধে কোনো অভিযোগ আনলাম, এবং সেই অভিযোগটা এবার রাষ্ট্র এবং গুন্ডা বাহিনী, রাষ্ট্র এক অর্থে মদতপুষ্ট একটা গুন্ডা বাহিনী, যারা আজকে রাস্তায় রাস্তায় গণরোষের নাম করে কেউ ডিম ছুটছে, কেউ পাথর ছুটছে, কেউ আগামী দিনে আমরা দেখবো মব লিঞ্চিং করছে। আগামী দিনে ঠিক এইভাবেই বাংলার পরিযায়ী শ্রমিকদের তো এভাবেই তো পিটিয়ে মারা হয়েছে। সেটা উড়িষ্যায় হয়েছে, ছত্তিশগড়ে হয়েছে, দিল্লির বুকে হয়েছে, উত্তরপ্রদেশে হয়েছে, হরিয়ানাতে হয়েছে। তাহলে এই পিটিয়ে মারার সংস্কৃতি সেটাকে বৈধতা দেওয়ার জন্য, সেটাকে স্বাভাবিক করে তোলার জন্য বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে। এই গুন্ডা দমন আইনটা হচ্ছে তারই একটা অঙ্গ, যাতে কাউকে দাগিয়ে দাও, দাগিয়ে দিতে পারলে এবারে রাষ্ট্র তাকে জেলে পুরে রাখুক, অথবা রাষ্ট্র জেলে পড়ার আগেই কেউ একটাকে রাস্তায় ধরে পিটিয়ে মেরে দিল। এটা হচ্ছে মারাত্মক গণতন্ত্র বিরোধী একটা মব ভায়োলেন্সের একটা আইন তৈরি হচ্ছে। আহ, আমরা কয়েকদিন আগে দেখছিলাম যে এটা খুব চর্চায় ছিল যে এক দেশ এক ভোট এই বিষয়টা, এবং এক সব ধর্মের জন্য সমান আইন, এই বিষয়টাও ইতোমধ্যে কিন্তু 3টে রাজ্যে লাগু হয়ে গিয়েছে, পশ্চিমবঙ্গেও লাগু হতে পারে। আজকেই যদিও বিলটা পেশ হওয়ার কথা ছিল কিন্তু হয়নি। তো এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন? এটা মানে এটা কি মানে করাটা ঠিক হচ্ছে? কারণ এটা নিয়ে অনেক বিতর্ক হচ্ছে। পশ্চিমবঙ্গে যে আইনটা শুনেছি আসতে চলেছে, সেই আইনটার এখনো কোনো আমি ড্রাফট তো দেখিনি, হুম। ফলে নির্দিষ্টভাবে সেই আইনের ভিত্তিতে কিছু বলা মুশকিল। কিন্তু যে কনসেপ্টের পেছনে কাজ করছে, এবং এর আগে যে টেমপ্লেটগুলো আমরা দেখেছি, ধরুন উত্তরাখণ্ডে বা আরো কিছু রাজ্যে, তাতে 3টে কথা খুব পরিষ্কার বোঝা যাচ্ছে। একটা হচ্ছে ওরা বলছে এটা ইউনিফর্ম সিভিল কোড, বাট ইট ইজ নট ইউনিফর্ম, ইট ইজ সিলেক্টিভ। এবং যেমন এখানেই শ্রমিকবাবু বললেন যে আদিবাসীদের উপরে প্রয়োগ করা হবে না। আদিবাসীদের যে কাস্টমারি রাইটস আছে সেটাকে যদি সম্মান জানানো হয়, তাহলে অন্য বিভিন্ন কমিউনিটি, তাদের যে প্র্যাকটিসেস আছে, তাদের যে কাস্টমারি রাইটস আছে, সেটাকে কেন আমরা সম্মান করব না? সেই জন্য প্রশ্নটা হচ্ছে যে এই আইনটা ইউনিফর্মিটির নামে একটা বুলডোজারের মতো চাপিয়ে দেওয়া, আমার মনে হয় এটা চলতে পারে না। বিভিন্ন কমিউনিটিগুলোর সাথে বসে কথা বলে একটা নেগোশিয়েটেড একটা কনসেনসাসের ভিত্তিতে এই ধরনের কোনো আইন আসুক, আমাদের কোনো ব্যাপার নেই। কিন্তু এইভাবে চাপিয়ে দেওয়া এবং সিলেক্টিভলি চাপিয়ে দেওয়া এটা ভুল। এবং অধিকাংশে আমরা দেখছি এটা হচ্ছে মুসলিম কমিউনিটিকে, তাদেরকে অনুন্নত, পিছিয়ে পড়া, সেখানে বহু বিবাহ, সেখানে 3 তালাক ইত্যাদি ইত্যাদি বলে, লাভ জেহাদ ইত্যাদি কথা বলে বের করা হচ্ছে। দ্বিতীয় যেটা প্রশ্ন, এটা ইউনিফর্ম সিভিল কোড, আমি দেখছি এটা সিভিলও নয়, এটা অত্যন্ত অসভ্য, বর্বর, একটা আনসিভিল একটা অ্যাক্ট হচ্ছে। এটা শুধু কমিউনিটির রাইটকে প্রভাবিত করছে না, এটা ইন্ডিভিজুয়াল সিটিজেন তার বিভিন্ন রাইটকে প্রভাবিত করছে। ভারত স্বাধীন যখন হলো, সংবিধান এলো,
তখন আম্বেদকর একটা কথা বলেছেন যে ভারতবর্ষে যদি আমাকে একটা আধুনিক দেশ গড়তে হয় তাহলে কাস্ট সিস্টেম থাকলে পরে এটা হবে না, কাস্ট সিস্টেমকে ভাঙতে হবে। কি করে ভাঙা যাবে? তার সব থেকে বড় নিদান যেটা আম্বেদকর দিয়েছিলেন সেটা হচ্ছে ইন্টারকাস্ট ম্যারেজ। ইন্টারকাস্ট ম্যারেজটা যদি স্বাভাবিক প্রবণতা হয়ে ওঠে তাহলে ধীরে ধীরে কাস্টের এই শিথিল হয়ে যাবে। ইন্টারকাস্ট ম্যারেজ, এই যে সাম্প্রদায়িক বিদ্বেষ, সেখানে ইন্টার ফেথ ম্যারেজ, আজকের দিনে দাঁড়িয়ে আধুনিক সমাজে সেখানে লিভ ইন রিলেশনশিপ, যেটাকে সুপ্রিম কোর্টও মান্যতা দিয়েছে ভারতবর্ষে, যে সেখানে লাভ ম্যারেজ এটাই যাতে আহ, নিয়ম হয়ে ওঠে, এটাই যাতে স্বাভাবিক প্রবণতা হয়ে ওঠে, এবং যে কোনো লাভলেস কোনো রিলেশন যেন না হয়, কারোর চাপিয়ে না দেওয়া যায়, সেখানে মানুষের লাভ এবং লিবার্টি এই দুটো বাদ দিয়ে কোনো রিলেশনশিপ হয় না। এই যে জায়গাটা আমার মনে হয় এই ইউনিফর্ম সিভিল কোড এই জায়গাটাকে আঘাত করছে। সেখানে বলা হচ্ছে যে রেজিস্ট্রেশন করাতে হবে লিভ ইন রিলেশনশিপে, এবং সেই রেজিস্ট্রেশনের জন্য পরিবারের সম্মতি নিতে হবে, প্রতিবেশীর সম্মতি নিতে হবে, পাড়া পঞ্চায়েত, খাপ পঞ্চায়েত, তাহলে খাপ পঞ্চায়েতের নিতে হবে। তাহলে এই খাপ পঞ্চায়েতকে একটা আইনি স্বীকৃতি দিয়ে দেওয়া, এবং একজন অ্যাডাল্ট, একজন নাগরিক, ছেলে মেয়ে, ট্রান্সজেন্ডার যেই হোক না কেন, তাদের যে নিজের জীবন সম্পর্কে, রিলেশনশিপ সম্পর্কে, প্রেম হোক, ভালোবাসা, বিয়ে, এই সমস্ত ব্যাপারে ডিসিশন নেবার যে তাদের একটা লিবার্টি, রাইট, সেটাকে কিন্তু খর্ব করা হচ্ছে। তো ফলে আমার মনে হয় এটা সিলেক্টিভ, ইউনিফর্ম নয়, এটা বিভিন্ন কমিউনিটি রাইটসকে ক্ষতিগ্রস্ত করছে, ব্যাহত করছে, এবং কমিউনিটি বাদ দিয়েও ইন্ডিভিজুয়াল সমস্ত সিটিজেন্স, তাদের অ্যাডাল্ট সিটিজেন, তার লিবার্টি সেটা কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে। তো সে এখানে এটার মধ্যে কোনো ইউনিফর্মিটিও নেই, কোনো সিভিলিটিও নেই, এটা সম্পূর্ণভাবে একটা আমাদেরকে পেছন দিকে ঠেলে দেওয়ার জন্য, এবং এগুলো সবই হচ্ছে মানুষের বিরুদ্ধে উস্কে দেওয়া, হিংসা ইয়ে করে দেওয়া, লাভ জেহাদ বলে দেওয়া, ল্যান্ড জেহাদ বলে দেওয়া, এটা বলে মুসলিম জনগণ হোক, যে কোনো বিরোধী কণ্ঠস্বর হোক, স্বাধীন চেতা কোনো মানুষ, স্বাধীন চেতা একটি কোনো যুবক, স্বাধীন চেতা একটি কোনো যুবতী, স্বাধীন চেতা কোনো নাগরিক, এই মুক্ত চিন্তার মানুষ, স্বাধীন চেতা মানুষ, তাকে কিন্তু খর্ব করার চেষ্টা হচ্ছে। এটা অত্যন্ত ক্ষতিকর, অত্যন্ত বিপজ্জনক। বিভিন্ন রাজ্যের অভিজ্ঞতা সেটা বলেছে। আমি আশা করি এই যে 6 মাসের জন্য এটা সিলেট কমিটির কাছে পাঠানো হলো, সিলেট কমিটি যাই করুক না কেন, এর মধ্যে পশ্চিমবাংলায় যাতে একটা বড় বলিষ্ঠ জনমত গড়ে ওঠে, এবং বাংলা কোনোদিন এই ধরনের 21শে আইনকে মেনে নেয়নি। এই 21শে আইনের বিরুদ্ধে বাংলার মুক্ত চিন্তা, স্বাধীন চেতনা, সেখানে মানুষের স্বাধীনতা, সংবিধান, এটা যেন অক্ষুণ্ণ থাকে। সর্বোপরি যদি বলতেই হয়, সংক্ষেপে এই যে বিজেপির সরকারের 2 মাস কিভাবে আপনি পর্যালোচনা করবেন? আমরা দেখলাম বুলডোজার চলতে স্টেশনে স্টেশনে, এমনকি স্টেশন সংলগ্ন বেশ কিছু বস্তিতেও মানুষের বুলডোজার চললো। তারপরে তো এই তো নানা আইনি 2 মাস তো এখনো হয়নি, হ্যাঁ, মানে হ্যাঁ, শপথ গ্রহণের দিক থেকে দেখতে গেলে হ্যাঁ, 9 জুলাই, ভোটের রেজাল্টের দিক থেকে দেখতে গেলে 4 জুলাই পর্যন্ত, কিন্তু 2 মাসের আগেই যেটা হচ্ছে সেটা মারাত্মক। লোকের কাছে যে প্রশ্নটা উঠে আসছে যে এই পরিবর্তন কি আমরা চেয়েছিলাম? যে পরিবর্তনের কথা ওরা বলল আর যেটা ঘটছে এটা সম্পূর্ণ অন্য ছবি। যেমন আমি একটা কথা বলি যে নির্বাচনের সময় খুব চর্চা হচ্ছিল যে নরেন্দ্র মোদী এখানে ঝালমুড়ি খেয়ে গেলেন। 2014-তে শোনা গিয়েছিল উনি নাকি ছোটবেলায় চা বিক্রি করতেন কোনো রেলওয়ে স্টেশনে। আজকে দেখা গেল নির্বাচনে জেতার পরে সেই চা, সেই ঝালমুড়ি যারা বিক্রি করে এবং যারা কেনে, যারা খায়, তাদের সকলের উপরে একটা বিরাট আঘাত নেমে এলো। সেখানে বুলডোজার চলছে, হকার উচ্ছেদ হচ্ছে, বস্তি উচ্ছেদ হচ্ছে, ভাঙা যাচ্ছে, এই ব্যাপারটা। এই যে দেখা গেল যে পশ্চিমবাংলায় মিড ডে মিল, সেখানে এখন ইসকন, ইসকন কেন? আমার কাছে বড় প্রশ্ন যে একটা মিড ডে মিল সেটা কোয়ালিটি বাড়ুক, তার ব্যালেন্স ডায়েট তারা পাক, নিউট্রিশাস মিল পাক, যারা মিড ডে মিলে কাজ করেন তারা উপযুক্ত বেতন পান। তো আমাকে মিড ডে মিলের কর্মীও দেখতে হবে, আমাকে মিড ডে মিলে যে বাচ্চারা খাচ্ছে তাদের অধিকারটাও দেখতে হবে। সেই জায়গায় পুরো ব্যাপারটা তুলে দেওয়া হচ্ছে ইসকনের হাতে, যাদের ট্র্যাক রেকর্ড মোটেই ভালো না। তারা সেখানে ডিম দেবে না, তারা নিরামিষ খাওয়াবে, তারা সেখানে হরে কৃষ্ণ বলাবে। এইগুলো এটা কেন হচ্ছে পশ্চিমবাংলায়? তো আমার মনে হয় হঠাৎ করে মিড ডে মিলের দাবিটা তো ছিল অন্য, দাবিটা ছিল যে মিড ডে মিলের যে কর্মী তাদের যারা যেন স্থায়ী স্বীকৃতি পায়, তাদের বেতনটা বাড়ে, বাচ্চাগুলো যাতে খেতে পায় সব জায়গায়, সেখানে যেন কোনো রকম বিভিন্ন সময় দেখি মিড ডে মিলে
কোনো বিষক্রিয়া খাওয়ার মধ্যে এমন কিছু ছিল, কোথাও তারপরে বাচ্চারা অসুস্থ হয়ে পড়লো, তাদের প্রাণ চলে গেল, এই ঘটনাগুলো যেন না ঘটে। অথচ সেটা নিয়ে কিন্তু সেখানে ইসকন, সেখানে আর নোংরা একটা প্রচেষ্টা শুরু হচ্ছে। ফলে প্রত্যেকটা প্রশ্নেই এই সরকার যা বলে এসছিল আর আসার পরে যেগুলো করছে, মানুষ কিন্তু ইতিমধ্যেই ভাবতে শুরু করেছে যে এই পরিবর্তনকে আমরা চেয়েছিলাম, এই পরিবর্তনকে আমরা ভেবেছিলাম। আর সেজন্য আমার মনে হয় এই প্রশ্নটা কিন্তু খুব ভালো যে প্রশ্নটা উঠছে। এই ধরুন শ্যামাপ্রসাদকে বাংলার জনক বলে দেওয়া হচ্ছে। তো আমরা জানি যে বাংলার যে বিভাজনটা হয়েছিল সেই সময়ে হয়তো সেটা একটা অনিবার্য একটা পরিস্থিতি দাঁড়িয়েছিল, লোকে বাধ্য হয়ে তখন মেনে নিয়েছে। কিন্তু বাংলার যে বিভাজন, সেটা তো গোটা দেশের বিভাজনের একটা অঙ্গ। এবং দেশ ভাগটাকে, তা আমি বলছি না, নরেন্দ্র মোদী সরকার তারা বলে 14ই আগস্ট আমরা দেশ ভাগের বিভীষিকাকে স্মরণ করব। তার মানে দেশ ভাগটা একটা বিভীষিকাময় ব্যাপার ছিল। তাহলে সেই বিভীষিকার ব্যাপারটা যখন পশ্চিমবাংলায় হচ্ছে, সেটা বাংলার জন্য একটা আনন্দের ব্যাপার, একটা গৌরবের ব্যাপার, উদযাপনের ব্যাপারটা কি করে দাঁড়াচ্ছে? এবং সেই উদযাপনের প্রশ্নটাও যদি ওঠে, সেখানে 58 জন ভোট দিলেন, সেই 58 জনের মধ্যে শ্যামাপ্রসাদ ছিলেন একজন। সেই বাকি 57কে বাদ দিয়ে একজনকে আমি বলে দিচ্ছি তিনি বাংলার জনক। ইতিহাসটা পুরো পাল্টে দেওয়া হচ্ছে। এই যে স্বপনবাবু, তিনি এখানে মন্ত্রী হলেন, অর্থমন্ত্রী, আর তিনি লিখলেন যে বাংলায় নাকি এটা নাকি গল্প, হিন্দু এবং মুসলিমের বাংলা নাকি চিরকাল আলাদা, চিরকাল। এই যে আমরা এতদিন নজরুল বলে গেছেন একই বৃন্তে দুটি কুসুম। তাহলে এই যে যেটা নিয়ে স্বাধীনতা আন্দোলন হয়েছে, যেটা নিয়ে বাংলার ভাষা, সংস্কৃতি, ঐতিহ্য গড়ে উঠেছে, এই লালনের বাংলা, এই চৈতন্যের বাংলা, এই বাংলায় দাঁড়িয়ে তিনি এখন বলে দিচ্ছেন সেখানে হিন্দু মুসলিম তারা নাকি চিরকালই আলাদা, তাদের মধ্যে নাকি সংঘাত, তাদের মধ্যে ঘৃণা, তাদের মধ্যে একটা বিরাট হানাহানি, এটাই নাকি বাস্তব। তাহলে এই যে জিনিসটা ওরা করতে চাইছে, বাংলার ইতিহাস সংস্কৃতি সবটাকে নষ্ট করে দিয়ে, এবং এটা কিন্তু 2 মাসের মধ্যেই পুরো এজেন্ডাটা চোখে পড়ছে। ফলে ওরা বলে একটা বলেছে একরকম, মানুষ একটা ভেবেছে যে ঠিক আছে এই সরকারটা যাক, এই সরকারটাকে পাল্টানোর জন্য মানুষ ভোট দিয়েছে। কিন্তু মানুষ জানে না যে তারা কি ধরনের সরকারকে ভোট দিয়েছে। এবং যে সরকার এখন তার যে এজেন্ডা সামনে আসছে, আমার মনে হয় এটা একমাত্র, এটা একটা কথা বলা যায়, এটা বাংলার সর্বনাশ, বাংলার বিপর্যয়। এবং এই সর্বনাশের বিরুদ্ধে, এই বিপর্যয়ের বিরুদ্ধে মানুষ অবশ্যই 2 মাসের অভিজ্ঞতা যথেষ্ট। এই 2 মাসের অভিজ্ঞতা মানুষকে ভাবাতে বাধ্য করছে, তারা প্রশ্ন করছেন, এবং আমরা এই বিপন্ন মানুষ তার পাশে আছি। আন্দোলন হচ্ছে, আন্দোলন আরো হবে, এসআইআর নিয়ে হোক, হকার উচ্ছেদ নিয়ে হোক, পুনর্বাসনের দাবিতে হোক, মিড ডে মিলের বাচ্চাদের তাদের পুষ্টিকর ভোজনের অধিকারের দাবিতে হোক, বাংলার সাম্প্রদায়িক সম্প্রীতি, যে সেকুলার সম্প্রীতির কথা সুভাষ বোস বলেছেন, সুভাষ বোসের বাংলা না শ্যামাপ্রসাদের বাংলা, আজকে বাংলার কাছে বড় প্রশ্ন এটা। এই সমস্ত প্রশ্নগুলো নিয়ে আমার মনে হয় বিজেপি যেভাবে ঝাঁপিয়ে পড়েছে বাংলা দখল করার পরে, মানুষ কিন্তু এটা বুঝতে শুরু করেছে। বর্গী এলো দেশে, এসআইআরে ভোট খেয়েছে, এসআইআরে ভোট খাওয়ার পরে এবারে বর্গী এসে দেশে যেটা করছে বাংলায়, বাংলা লড়বে এটার বিরুদ্ধে। আর এই লড়াইয়ের মধ্যেই আমার মনে হয় বাংলার বামপন্থীরাও আবার নতুন করে উঠে আসবে।